দিনের ভোট রাতে হয়েছে, রাতের ভোট দিনে হয়েছে, এভাবে ভোট চুরির ঘটনাও অনেক ঘটছে। জনগণ যে বাজেট আসবে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সেটা জনগণের পিছনেই খরচ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতির পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে নতুন এবং তরুণ ভোটাররা। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন তারা, তাই তাদের স্বপ্ন, প্রত্যাশা এবং ভবিষ্যৎ ভাবনা গুরুত্বের জায়গায়। ঠিক কি চান তারা, আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান, এসব বিষয় নিয়ে কথা বলবো তালা কলরোয়া উপজেলার তরুণ এবং নতুন ভোটারদের সাথে। আমি একজন স্টুডেন্ট, তো নতুন ভোটার হিসাবে বলতে চাই যে ভোট দেওয়া শুধুমাত্র একটি অধিকার নয়, বরং এটি অনেক সম্মানের এবং দায়িত্ববোধের একটি ব্যাপার। ভোট দেওয়া মানে শুধু নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়া নয়, বরং একজন দায়িত্ব নির্ভরশীল একজন ব্যক্তিকে বেছে নেওয়া, যার হাতে আগামী বাংলাদেশ নিরাপদ। এবং ভোট যেহেতু প্রথম আমরা দিব, তো এটি উত্তেজনার সাথে সাথে একটি যুক্তি দিয়ে ভাবতে হবে এবং এটি আবেগ দিয়ে ভাবতে চলবে না। আগামীর বাংলাদেশ যার হাতে নিরাপদ, আমরা যেটাকে ভালো মনে করব যে আগামীর বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট যারা প্রোভাইড করতে পারবে, তারা যেন ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণকে এই সুযোগটা দিয়ে থাকে। একজন সংসদ সদস্য অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট কেমন হওয়া উচিত, এই প্রশ্নের উত্তরে আমি বলবো একজন সংসদ সদস্যকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে এবং সাথে সাথে সে যে নির্বাচনী আসনের প্রতিনিধিত্ব করবে সেই আসনের সমস্যাগুলো সমাধানের জন্য তার মধ্যে যে ন্যূনতম যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন, সেইগুলো অবশ্যই তার ভিতরে থাকতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের যে শিক্ষাগত মানদণ্ড রয়েছে সেক্ষেত্রে তাকে অবশ্যই মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে এবং সাথে সাথে সে সংসদ সদস্য যাতে দুর্নীতিগ্রস্ত না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বিগত যে কয়েক বছর ভোট হয়েছে, আমরা জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, তাই এবার অন্তর্বর্তীকালীন সরকার আমরা 1-2 বছরে যেটুকু দেখতেছি আমাদের মনে হয় এবার সুষ্ঠু নির্বাচন হবে, কারণ এবার নির্দলীয় সরকার কোনো পক্ষপাতিত্ব হবে বলে আমাদের মনে হচ্ছে না। আগে তো অনেকবার দিনের ভোট রাতে হয়েছে, রাতের ভোট দিনে হয়েছে, এভাবে ভোট চুরির ঘটনাও অনেক ঘটছে, অনেকে ভোট দিতে পারেনি, এরকম ধরনের কথাও অনেকে বলছে। তো এবার আমাদের মনে হয় যে এবার সুষ্ঠু নির্বাচন হবে, কারণ আমাদের যে গত 1-2 বছর ধরে আমরা যে দেখতেছি সরকার পরিবর্তনের পরে, তো আমাদের সেক্ষেত্রে মনে হয় আশা করা যায় এবারে নির্বাচন সুষ্ঠু নির্বাচনই হবে। এমপির উচিত তার নিজ সংসদীয় এলাকায় তার জনগণের দিকে খেয়াল রাখা, তার এলাকার জনগণ যেন ভোগান্তিতে না থাকে। এমপি পদপ্রার্থী হওয়ার পর অনেকে ইশতেহার ঘোষণা করেন যে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবেন, জনগণের স্বার্থকে প্রাধান্য দেবেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নির্বাচিত হওয়ার পরে তারা সেদিকে খুব একটা অগ্রসর হন না, নিজ স্বার্থের দিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এই বিষয়টাকে তাদের নিজেদের খেয়াল রাখতে হবে, নিজেদের স্বার্থ যেন কোনোভাবেই জনগণের স্বার্থের উপরে স্থান না পায়। তাদের জনগণ যে বাজেট আসবে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সেটা জনগণের পিছনেই খরচ করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমরা বিগত বছর দেখেছি যে আসলে আমাদের পররাষ্ট্রনীতি ছিল একটি দেশ নির্ভর, অর্থাৎ সেই দেশের তাবেদারিপূর্ণ যে নির্ধারণ বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া হতো, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক একইভাবে এই সরকার সেই তাবেদারি মেনে নিত। সুতরাং আমি মনে করি যে আসলে স্বাধীন দেশের একটা নির্দিষ্ট পররাষ্ট্রনীতি থাকবে, যেটা পররাষ্ট্রনীতি সরকার চেঞ্জ হলেও তার পররাষ্ট্রনীতি চেঞ্জ হয় না। আমরা দেখেছি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে আমেরিকার পার্লামেন্টে পররাষ্ট্রনীতি কখনোই চেঞ্জ হয় না। আভ্যন্তরীণ নীতি চেঞ্জ হতে পারে, কিন্তু দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বাইরে রেখে কোনোভাবেই পররাষ্ট্রনীতিকে প্রাধান্য দেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার মতে প্রথমে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা দরকার, কেননা আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হতে চলছে, সরকার পরিবর্তনের সাথে সাথে শিক্ষারও পরিবর্তন হচ্ছে, এটা আমরা চাই না। দ্বিতীয়ত আমরা প্রশাসনিক দিক থেকে আমরা পরিবর্তন চাই, যেমন আইন, আমাদের দেশের আইনের অবস্থা মানে ব্যবস্থাপনাটা খুবই খারাপ, যেটা বলা যায় আর কি, যে সুষ্ঠু আইন বলতে দেশে নাই। আর আমরা লাস্ট বলতে পারি নারীদের নিরাপত্তা। অবশ্যই প্রথমত রাষ্ট্রের ভূমিকা আন্তরিক হওয়া উচিত। আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব অবস্থান থেকে তাদের দেখাশোনা করা উচিত। তারা যে অবদান রেখে গেছে আমাদের জন্য, সেটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেই বার্তা পাঠানো উচিত। তাদের অবদানকে মনে রাখা উচিত। রাষ্ট্র যেন তাদের সার্বিক দিক দিয়ে তাদের পরিবার পরিজন সবাইকে সমর্থন করে, আর্থিক দিক দিয়েও যেন তাদেরকে সহায়তা করে, সেদিক নিশ্চিত করতে হবে। এবং তারা যেন তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে
সেটা তো আসলে পূরণ করা সম্ভব না, তবে কিছুটা যাতে তাদের একটা নিরাপদ জীবন চলার জন্য যেটুকু দেওয়া দরকার সেই সেই সব সার্বিক দিক দিয়ে সেগুলো রাষ্ট্রের করা উচিত। আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেখে শুনে দেব। যাকে যোগ্য প্রার্থী হিসাবে আমি ভাববো যে যার দ্বারা আমার এলাকা, আমার এলাকাবাসী, আমার এই স্কুল কলেজ উন্নয়ন হবে এবং যার দ্বারাই ভালো কাজ হবে, আমি আমার ভোটটা আমি তাকে দেব। আমরা বর্তমান দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন জায়গায় এই ডাকাতি, ছিনতাই, চুরি এগুলো অনেক বেড়ে গেছে, খুন সহ। আসলে এগুলো আমরা আসলে কখনোই আশা করিনি। আসলে এদেশের মানুষ বর্তমান নিজেকে অনিরাপদ মনে করছে। এটা আসলে বর্তমানে আমাদেরকে ব্যথিত করে। আসলে এরকম আমরা চেয়েছিলাম সুন্দর একটি বাংলাদেশ, যেখানে সকলে সুন্দরভাবে বিচরণ করতে পারবে, যেখানে সকলে সুন্দরভাবে মতামত প্রকাশ করতে পারবে। কিন্তু আসলে সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা আমাদের এই আস্থাটা অর্জন তারা করতে পারেনি। এমপি নির্বাচিত হতাম, তাহলে আমাদের তালাকলরো আসনের মেন সমস্যা পানির সমস্যা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং বিভিন্ন সময় বিভিন্ন বন্যায় আমাদের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। আমি যদি এমপি নির্বাচিত হতাম তাহলে সর্বপ্রথম আমি যে সমস্যাগুলো আছে আমাদের পানির সমস্যা, সেগুলো সমাধান করতাম, স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নতি করতাম, বিভিন্ন রাস্তাঘাটের উন্নতি করতাম, বন্যায় যারা দুস্থ গরিব অসহায় তাদের পাশে গিয়ে দাঁড়াতাম, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এবং সকল অপপ্রচার এবং অপব্যবহারের ঊর্ধ্বে উঠে আমি জনগণের পাশে থাকতাম এবং জনগণের মনের কথা বুঝতাম, জনগণের আমার সর্বোচ্চটুকু জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করতাম। এই তরুণ প্রজন্মই আগামী দিনের চালিকা শক্তি। তাদের ভোট শুধু সংখ্যা নয়, এক নতুন স্বপ্নের সিলমোহর। তরুণ প্রজন্মের এই মতামতকে প্রাধান্য দিয়েই গড়বে আগামী দেশ, এমনটাই প্রত্যাশা করে স্থানীয়রা। আফজাল হোসেন, এনটিভি অনলাইন, তালাকলরোয়া, সাতক্ষীরা।